15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল, সাব জেলে রাখা হবে জানালেন কারা মহাপরিদর্শক। কোনো চাপের কাছে কমিশন নত হবে না মন্তব্য সিইসির, নির্বাচনী যুদ্ধে জিততেই হবে বললেন ইসি সচিব। ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবে আইএমএফ জানালেন গভর্নর। বিতর্কিতদের নির্বাচনের আগে সরে যেতে হবে মন্তব্য আমির খসরুর, বিএনপি তত্ত্বাবধায়ক চায়নি জানালেন আসিফ নজরুল। এবং ট্রাম্পের এশিয়া সফরের প্রস্তুতির মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আলোচিত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 22 অক্টোবর বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আওয়ামী লীগের সময়ে গুম ও নির্যাতনের 2 মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের এক মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সকাল 7টার পর তাদের কারা কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। এজলাসে তাদের ওঠানো হলে সকাল 8টার পর বসেন ট্রাইব্যুনাল। আদালতের আদেশের পর সেনা কর্মকর্তাদের কারাগারে নেওয়া হয়। এদিকে ট্রাইব্যুনালের এই আদেশের পর সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে রাখা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক বলেন, সরকার ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভবনকে সাবজেল ঘোষণা দিয়েছে। সাবজেল হিসেবে ঘোষণার পরপরই সেই ভবনটি কারা অধিদপ্তরের অধীনে সাবজেল হিসেবে তত্ত্বাবধান করা হচ্ছে। 15 সেনা কর্মকর্তাকে কারাগারে রাখতে ট্রাইব্যুনালের নির্দেশের পর সেখানেই তাদের রাখা হবে। আমাদের কারা অধিদপ্তরের সব ব্যবস্থা সাবজেলে রয়েছে। নির্বাচন কমিশন কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। 22 অক্টোবর বুধবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের কোনো চাপের কাছে নথি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন সিইসি ইউএনওদের বলেন, কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না, সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে 4 নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সুষ্ঠু ও সুন্দর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনী যুদ্ধে আপনাদের স্বাগত। এই যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। ডিসেম্বরে নির্ধারিত $550 কোটি ঋণ প্যাকেজের পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। টিবিএসকে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে সেখানে অবস্থান করছেন গভর্নর। ফোন কলে তিনি টিবিএসকে বলেন, আইএমএফ পরবর্তী সরকার আসার পর তাদের সঙ্গে পরামর্শ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তে না সম্মতি দিয়েছে, না আপত্তি জানিয়েছে। আমাদের কোনো আর্থিক চাপ নেই, তাই এটি কোনো সমস্যা নয়। আমরা যা চাই তা হলো নীতির ধারাবাহিকতা বজায় রাখা। আমরা আলোচনা চালিয়ে যাব যাতে আমাদের নীতিগত অঙ্গীকার সঠিক পথে থাকে। গভর্নর আরও বলেন, অর্থ ছাড় পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যালোচনার কাজ সম্পন্ন করা। তিনি ব্যাখ্যা করে বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় এখন রিভিউ সম্পন্ন করা যুক্তিযুক্ত নয়, কারণ রিভিউ এর সঙ্গে আইএমএফ এর আর্টিকেল 4 মিশনও অন্তর্ভুক্ত রয়েছে। তাই তারা চাইছে পরবর্তী সরকারের সঙ্গে পরামর্শ শেষে রিভিউ সম্পন্ন করতে। অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেহেতু নির্বাচনের আগে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সেহেতু এই সরকারকে শিগগিরই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
22 অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আমির খসরু কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এদিকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 21 অক্টোবর সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সে সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, যার প্রেক্ষাপটে আসিফ নজরুল কথা বলেন। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকের 1 সপ্তাহ আগে উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মে মাসের পর এই প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। এই ঘটনা ওয়াশিংটন ও সিওলের মধ্যে চলমান আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন দক্ষিণ কোরিয়া সফর ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক ফোরামের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট লি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কথা রয়েছে। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার বা 217 মাইল পথ পাড়ি দিয়েছে। সামরিক কর্মকর্তাদের ধারণা ক্ষেপণাস্ত্রগুলো দেশের অভ্যন্তরেই পড়েছে। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।